সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সফলতার গল্পের এই আয়োজনে আমরা মূলত যারা সফল হয়েছেন, যারা এই প্রকল্পের আওতায় এসে নিজেদের জীবনমানের পরিবর্তন এনেছেন তাদের সফলতার গল্পের পাশাপাশি ডিফিকাল্টিজ আমরা জানার চেষ্টা করি। আজও আমার সাথে দুজন অতিথি রয়েছেন যাদের কাছ থেকে তাদের সফলতার গল্প শুনবো। চলুন পরিচিত হয়ে নিয়ে। আমাদের সাথে রয়েছেন সাবা আরিফিন প্রিয়ন্তী, এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং তারপর পরে আমার সাথে আরও একজন রয়েছেন, এসেছেন নারায়ণগঞ্জ থেকে, আমানুর রহমান। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে, একজন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আমরা ডেফিনেটলি মানে যে জার্নিটা রয়েছে সেই জার্নির সবটাই জানতে চাই, কিন্তু তারপরেও শুরুর গল্পটা আমার মনে হয় সবচেয়ে বেশি চমকপ্রদ, কারণ এই সেক্টরে কাজ করার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করাটাই বোধহয় একটু টাফ জব। তো প্রথমে আমানুর, আপনার কাছ থেকে শুনি। যেহেতু নারায়ণগঞ্জে রয়েছেন, একদম ঢাকার পাশাপাশি একটা অঞ্চল, যে জায়গাটাতে একটা প্রেশার থাকে বিজনেস করার, কারণ আমরা জানি নারায়ণগঞ্জ মূলত বিজনেস অভিমুখী একটা জায়গা, আবার পাশাপাশি জব করতে হবে, কর্পোরেট সেক্টরে ঢুকতে হবে। তো এই প্রেশারগুলোকে ইগনোর করে কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে নিজের পা বাড়ানো? সেটা বলার পূর্বে আমি আমার কিছু গল্প বলতে চাই। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেন, যেমন আমাদের বিজনেস করতে হবে বা কর্পোরেট সেক্টর ঢুকতে হবে, কিন্তু আমার এই পেশাগুলি ঊর্ধ্বে অন্য পেশা ছিল। আমার খুব ছোটবেলায় মা মারা যান, বাবার কোনো সাপোর্ট পাইনি বা কোনো আমার আদার্স যে রিলেটিভ আছে তাদের কোনো সাপোর্ট পাইনি। তা আমার হচ্ছে টিকে থাকার লড়াইয়ের যুদ্ধে নামতে হয়। তো আমি মাঝখানে কিছু জব করার চেষ্টা করি, কিন্তু একটা সময় দেখা যায় আমি যেহেতু এখনো রানিং স্টুডেন্ট, আমার পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছিল। একই সাথে আমি কালচার বিভিন্ন সেক্টরের সাথে আমি সম্পৃক্ত আছি, সেগুলো আমি অনুশীলন করতে পারছিলাম না। তো আমার বিষয় ছিল যে আমি আসলে খুব বেশি সময় পাবো এবং একই সাথে টাকাটা ইনকাম করতে পারবো। এবং আমি যেহেতু কালচার সেক্টর ছিল, আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং করি, আমি বিভিন্ন পত্রিকা লিখছি বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লিখছি, আমি ছবি আঁকতাম। তো কালার অ্যান্ড হচ্ছে আমার রাইটিং, এটার প্রতি একটা আগ্রহ ছিল, যেটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরের কন্টেন্ট রাইটিং অ্যান্ড গ্রাফিক্সের। এটা ওই জায়গা থেকে আমি যখন মানে ফেসবুকে পোস্টে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের একটা পোস্ট দেখে, যে সেখানে হতো আমি ট্রেনিং সেশন পাওয়ার ফ্রিতে 3 মান্থ। তো ওটা দেখার পর আমার ভিতরে আসলে সেদিন থেকে একটা স্বপ্ন তৈরি হয়ে গেলো, আমি ডিজিটাল মার্কেটার হব। তো আমার হাতে বেশ কিছু স্বপ্ন মানে সময় ছিল, আমি হয়তো রিসার্চ করলাম বিভিন্ন সাইট থেকে, ইউটিউব থেকে জানার চেষ্টা করলাম। তারপর পরীক্ষা দিলাম। পরীক্ষায় আমাদের সময় হয়তো প্রথম ব্যাচে 1400 জনের মতন পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে 50 জন সিলেক্ট হয়, তার মধ্যে আমি একজন। তো মানে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেটা পরিপক্কতা পেয়েছি এই ট্রেনিং সেশনের মাধ্যমে, এবং বর্তমানে আমি এখন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। ওকে, সো আমানুরের কাছ থেকে আরো ডিটেইলে জানবো, তার আগে সাবার কাছ থেকে জানতে চাই। সাবা তো এখনো স্টুডেন্ট, আমি যতটুকু জানি। সাবার জার্নিটা কিভাবে করে শুরু হলো, যে আমি স্টুডেন্ট থাকাকালীন সময়েই একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই? আচ্ছা, শুরু থেকে যেমন আমরা জেনে আসছি যে ফ্রিল্যান্সিং মানে পেশাটা হচ্ছে একটা মুক্ত পেশা, সেখানে হচ্ছে একদম মানে ফ্রিডমের সাথে হচ্ছে কাজ করা যায়। তো অনেক আগে থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দেখব। আর তারপর হচ্ছে আমার দুজন টুইন বোন আছে, ছোট বোন, ওরা হচ্ছে স্পেশাল চাইল্ড। তো দেখা যায় ওদের ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভই। তো আমি চেষ্টা করছিলাম যে আমি যদি নিজে কিছু করতে পারি এবং আমার ফ্যামিলিতে যদি আমি এই ব্যাপারটাতে সাপোর্ট করতে পারি, তাহলে হয়তো মানে নিজের কাছে ভালো লাগবে। আর যেহেতু আমি একটা মেয়ে এবং অবশ্যই আমি একটা স্টুডেন্ট, আমার পড়াশোনা আছে, তো বাসায় থেকে আমি কিছু করতে চাচ্ছিলাম, যার জন্য আমি ফ্রিল্যান্সিং এই সেক্টরটাতে আসতে চাচ্ছিলাম। তো প্রথমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানাটা হলো অ্যাকচুয়ালি কিভাবে? হ্যাঁ, তো আমি প্রথমে তো মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় হচ্ছে দেখেছি যে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে তো অনেক ধরনের কাজ আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন সহ আরও অনেক কিছু। তো আমি প্রথমে ইউটিউবে সার্চ করা শুরু করি যে আমি কোন কাজটি নিয়ে শুরু করতে পারি। তো সব সার্চ শেষে আমি বুঝলাম যে গ্রাফিক ডিজাইন বা ডিজাইনিং যে ব্যাপারটা আছে ওইটাতে আমি বেশি ইন্টারেস্টেড ফিল করছি। তো সেই ক্ষেত্রে আমি টিউটোরিয়াল দেখা শুরু করি যে নিজে কতটুকু কাজ পারবো। কিন্তু দেখা যাচ্ছিল নিজের পার্সোনাল ডিভাইসও আমি কিনি, ল্যাপটপ বা ডেস্কটপ, সেখানে করছি, কিন্তু আমি যেহেতু কোশ্চেন করার সুযোগ থাকে না নর্মালি টিউটোরিয়ালগুলোতে, তো আমি আসলে পুরোপুরি গাইডলাইন পাচ্ছি না।
ওকে, মানে জানার ব্যাপারটা পরিপূর্ণতা পাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি মানে সঠিক গাইডলাইন তো পাচ্ছিলাম না। তো ইউটিউবে সার্চ করতে করতে বা টিউটোরিয়ালগুলো দেখতে দেখতে এক সময় আমি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানে আমার আম্মু এই ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যে 3 মাস ব্যাপী কোর্স সেটার বিজ্ঞাপন দেখতে পায়, এবং দেখতে পেয়ে আমাকে বলে যে এটা যেহেতু ছেলে মেয়েদের জন্য একটি ভালো সুযোগ, এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো। তো তারপর আমি সেখানে অ্যাপ্লাই করি এবং লিখিত এক্সাম অ্যান্ড ভাইবা দিয়ে সিলেক্টেড হই। তারপর 3 মাসের জার্নি আমার এখানে শুরু হয় এবং সেখান থেকে আমি ইনকাম করে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে এখন দাবি করতে পারছি আর কি। এবারে একটু বলুন আমানুর, সেটি হচ্ছে এক্সাম দেওয়ার পরে যখন 3 মান্থের একটা কোর্স, সেই কোর্সের সময়কালটা আসলে কেমন কেটেছিল? কারণ আমরা জানি লম্বা একটা সময় থাকতে হয়, দীর্ঘ 8 ঘন্টা। সো ওই কোর্সের সময়টা আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস ছিল এবং কিভাবে ওই সময়টা আপনি আপনার নিজের জন্য দিয়েছিলেন? কোর্সটা আমাদের 3 মাস হয়েছে, 3 মাস ব্যাপী, 9 ঘন্টা করে ছিল। তো এইটা আসলে যদি সংক্ষিপ্ত করে যদি এক লাইনে বলতে হয় তাহলে আমি বলবো একটা আমাদের নতুন মানুষ হিসেবে তৈরি করে। এখানে একটা মানে বলা যায় এটা আমাদের জন্য একটা গ্রুমিং সেশন ছিল। আমাদের হয়তো খুব একটা টাইমে অ্যাটেন্ড করতে হবে, ওই টাইমটা অ্যাটেন্ড না করলে সমস্যা ছিল। ওই টাইমে আমরা আগে চলে যেতাম। তারপর হচ্ছে আমরা ওখান থেকে তো প্রায় 9 ঘন্টার মতো আমরা ট্রেনিং সেশন থাকতাম। আমাদের ভাগ করা থাকতো ক্লাসগুলো, হয় ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, এইভাবে ভাগ করা থাকতো। আর ওখান থেকে আমাদেরকে ফুড প্রোভাইড করা হতো, আমাদের যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড হচ্ছে আমাদের বিকালে একটা টি স্ন্যাক্স দেওয়া হতো। এছাড়া ওখানকার যারা আমাদের যে ট্রেনার ছিলেন তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট ওই সময় করেছিলেন, এখনো করছেন। সাবা তো স্টুডেন্ট ছিল, তো সাবার জন্য এটা কি একটু টাফ ছিল না যে 8-9 ঘন্টা সময় টানা দেয়া, মানে দীর্ঘ 3 মাস? টাফ ছিল, কিন্তু আমি এটা মনে করি সেখানে গিয়েছিলাম যে ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। তো 8 ঘন্টা আমি সারাদিন আমার কোনো প্রবলেম হয়নি, যেহেতু আমাদের টিচাররা এবং আমার সাথে যারা যতজন শিখেছে সবাই খুব ফ্রেন্ডলি ছিল, এবং কাজ করতে গিয়ে আমার খুব মানে ভালো ফিল হয়েছে। যেমন আমি আমার মেন্টরসদের সাপোর্ট পাচ্ছি প্রতিনিয়ত, আর ব্রেকফাস্ট, লাঞ্চের ব্যবস্থা তো ছিলই। তো আমি আমার পড়াশোনার সাইডটাকে হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি সেখানে কন্টিনিউ করেছি, আমার পড়াশোনা ফিল আপ করেছি, এবং রাতে আবার কিছু সময় রাখতাম যে আমি ক্লাসে যেগুলো করে আসছি রাতে যেন সেগুলো আবার প্র্যাকটিস করতে পারি। তো এইভাবে আসলে একটু মার্জ করে আমি এটা ম্যানেজ করেছি আর কি। কোনো ডিফিকাল্টিস কি ছিল যে হয়তো কোনো এক সময় পারিবারিক চাপ বা নিজের পড়াশোনার চাপের জন্য হয়তো অ্যাটেন্ড করা সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে আসলে ক্লাসগুলোর পড়া কিভাবে করে জানা যেত বা টিচাররা কি ধরনের সহায়তা সেই সময়টাতে করেছে? হ্যাঁ, এরকম হয়েছে, কারণ আমার ফাইনাল এক্সাম চলছিল তখন, ক্লাসের মাঝখানে কিছুদিন। তো তখন আমি আসলে ক্লাস কন্টিনিউ করতে পারিনি, তবে যে ক্লাসগুলো আমার গ্যাপ গিয়েছিল বা যে কাজগুলো আমি বুঝতে পারিনি সেইগুলো পরবর্তীতে আমি যখন আমার টিচারদের কাছে বললাম যে আমার এগুলো গ্যাপ রয়ে গিয়েছে, সেগুলো ফিল আপ করা দরকার। তো আমাদের প্রতি টিচারই হচ্ছে খুব ফ্রেন্ডলিভাবে এবং খুবই আন্তরিকতার সাথে আমার সেই গ্যাপগুলো আসলে ফিল আপ করে দিয়েছিল। আমি যে টপিকগুলো মিস করে গিয়েছিলাম তো সেই টপিকগুলো আসলে আমার মানে শেখা হয়ে গেছে স্যারদের মাধ্যমে। মানে টিচাররা সবসময় অনেক বেশি কমিউনিকেটিভ এবং হচ্ছে সাপোর্টিং রোল প্লে করেছে। আমানুরের কাছ থেকে একটু জানতে চাই যে কোর্স কমপ্লিট করার পরে প্রথম আয় কত ছিল? আমার আসলে আমি কোর্সের মাঝখানে ইনকাম করি এবং কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে একটা কাজ আমি পেয়েছি। লাগিলি কোর্সের মধ্যে আমি একটা লোকাল ইনকাম করি, সেটা বেশি ছিল আপনার $50 এরকম ছিল। আর যদি কোর্সের শেষের পর ইনকামের কথা যদি বলি, এটা freelancer.com এর একটা কাজ ছিল। এটা খুব মজার একটা অভিজ্ঞতা। সেখানে আমাদের freelancer.com একটা নিয়ম হচ্ছে যাদের হচ্ছে রেটিং থাকে তারা তাদের বিটগুলো আগে দেখা যায়। তো আমার তো কোনো রেটিং ছিল না, তো ওটা ছিল একটা অ্যারাবিয়ানের একটা কাজ, কন্টেন্ট রাইটিং। তো আমি হচ্ছে অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমি বিট সাবমিট করি। তো আমি আমার কাজটা পছন্দ করি এবং ওখান থেকে আমি $100 ফার্স্ট টাইম ইনকাম করি। মানে প্রথম ভালো একটা অ্যামাউন্টের কথা যদি বলা হয় সেটা ছিল $100। ওকে, এন্ড সাবা? আমিও আসলে কোর্স চলাকালীন সময় ইনকাম করি, কোর্সের 2nd মান্থে। তবে আমার ইনকামটা প্রথম ছিল freelancer.com থেকে, এবং আমি গ্রাফিক ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ভয় পেতাম আসলে লোগো ডিজাইন নিয়ে, কিন্তু আমার প্রথম ইনকামটাও আমি করি লোগো ডিজাইন দিয়েই। আচ্ছা, মানে যেটা ভয় ছিল সেটা কি আপনি জয় করেছেন? তো এটার জন্য আমার হচ্ছে মানে আনন্দ একটু বেশি ছিল যে আমি যে জিনিসটা ভয় পাই সেটা দিয়ে আমার ফার্স্ট ইনকাম। তবে সেটা আমার হচ্ছে
$20 ছিল, যদিও খুব কম, তবে এটাই আমার কাছে অনেক ওটাও বেশি একটা বড় অ্যাচিভমেন্ট ছিল Achievement, যেহেতু হ্যাঁ। প্রথম। এবং কোর্স শেষে তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই ইনকাম করেছি, এবং ইন্টারন্যাশনাল প্লাস লোকাল মার্কেট প্লেস দুই জায়গা থেকে ইনকাম করছি। আপনি দুই জায়গাতেই একসাথে হ্যাঁ। কাজ করছেন। দুজনের কাছ থেকে একটু জানতে চাইবো, যদিও খুবই পার্সোনাল, কিন্তু আমরা চাই নতুনরা আসলে আগ্রহী হোক, যে এখন গড়ে মাসে আপনাদের আয়ের অ্যামাউন্ট কত? আমানুর। প্রতি মাসে সর্বনিম্ন যদি বলে থাকি তা আমি $300 থেকে $400 চলে Earn আসে, করা হয়? মানে বেশি হয়ে যায়, বাট এটা হচ্ছে নরমালি minimum। মিনিমাম একটা 300-400। আর ম্যাক্স ম্যাক্স আপনার এখনো পর্যন্ত কত হয়েছে এক মাসে? হাইয়েস্ট আমি ইনকাম করেছি $900 এরকম হবে হাইয়েস্ট। বড় অ্যামাউন্ট। সাবা মিনিমাম কত আর্ন করেছে আর ম্যাক্স কত আর্ন করেছে? আচ্ছা, মিনিমাম হচ্ছে অলমোস্ট $300 এবং ম্যাক্সিমাম হচ্ছে 600 প্লাস এরকম হবে আর কি। বাহ, ফ্যামিলি থেকে তো নিশ্চয়ই সবাই অনেক মানে খুশি, কারণ সাবা এখনো স্টুডেন্ট। হ্যাঁ, সেটাই। আর ফ্যামিলি থেকে প্রথম দিকে একটু নেগেটিভ ইমপ্যাক্ট ছিল, যে আসলে ফ্রিল্যান্সিং দিয়ে আমরা শুনি যে কতটুকু ইনকাম করতে পারে, আসলে এটা আচ্ছা, আমরা confusion এর এই ব্যাপার। নেগেটিভ ইমপ্যাক্টের গল্পটা শুনবো সাবা এবং আমানুর দুজনের কাছ থেকে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি আমি নিয়ে আসি। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে সফলতার গল্প অনুষ্ঠানে। আমাদের অতিথিদের কাছ থেকে তাদের সফলতার গল্প আজ আমরা শুনছি। আবারও নতুন গল্প নিয়ে ফিরে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন চিঠিফের। স্বাগত জানাচ্ছি আরও একবার সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ সফলতার গল্প নিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে আমানুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সাবা। তাদের কাছে আবারও ফিরে যাচ্ছি। ফিরে এলাম বিরতির পরে। আমরা ডিফিকাল্টিজ নিয়ে অ্যাকচুয়ালি সাবার কাছ থেকে শুনছিলাম, ফ্যামিলির কাছ থেকে বেশ কিছু বাধা ছিল, সেই গল্পটা শুনতে চাই। আচ্ছা, প্রথমে বাধা বলতে সবার একটু কনফিউশন থাকে যে ফ্রিল্যান্সিং করে কতটুকু ইনকাম করা যায়। তো যখন আমি আসলে বলতে গেলে এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট মনে করি, যে আমি খুব শর্ট টাইমে আসলে ইনকামটা শুরু করি। তো সেটার পর আসলে আমার ফ্যামিলির যে নেগেটিভ ইমপ্যাক্টটা ছিল সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়, এবং সবাই খুব সাপোর্ট করা শুরু করে, এবং অনেক খুশি হয় যে তুমি মেয়ে হয়ে বাসা থেকে এরকম কিছু একটা করতে পারছো, পাশাপাশি তোমার পড়াশোনা ঠিক রাখছো। সো ফ্যামিলির আসলে এখানে ব্যাপার না, কিন্তু আমরা যেটা হয় একটা সমাজে বসবাস করি, চারপাশে অনেক মানুষ থাকে, আমাদের বন্ধু বান্ধব থেকে নিয়ে শুরু করে রিলেটিভস, কলিগ, সবারই কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের সোশ্যাল লাইফে পড়ে। তো সেই জায়গা থেকে অন্যদের রেসপন্সটা কেমন ছিল? আমি আসলে যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা ফ্রিল্যান্সিং শব্দটার সাথে পরিচিত না। তো যখন তারা শুনতে পেলো বা আমি যখন শেয়ার করা শুরু করলাম যে আমি একটা কোর্স করব, আমি এখানে থাকবো, বিষয়টা তারা খুবই হেলামির সাথে নিয়েছে, এবং তারা মানে ভাবছিল, বলা হয় না আমাদের সমাজে চাপা বাজি করা বা চাপা দিয়ে কথা বলা। তবে কিছু কিছু মানুষের সাপোর্ট আমি পেয়েছিলাম, আমাকে তারা অনেক দিক দিয়ে সাপোর্ট দিয়েছিল, আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, অনেকে একটা সুন্দর পরিবেশ দরকার হয় প্র্যাকটিসের সময়, সেই পরিবেশটা তারা করে দিয়েছিল। তো 3 মাস পর যখন আমি ইনকাম করা শুরু করলাম, যখন তারা দেখতে পেল আমি ইনকাম করছি, আমার অবস্থা আগে থেকে ডেভেলপ, তখন তারা আসলে ফ্রিল্যান্সারের শব্দটা মর্মটা বুঝতে পারে, এবং যে কথাগুলো বলতো সেগুলো বন্ধ হয়ে যায়, সেটা পরিবর্তে আমার প্রতি তাদের একটা প্রশংসা করার কথাগুলি আসতো বেশিরভাগ। আপনার কি লোকাল প্ল্যাটফর্মে কাজ করা হয়, আর লাইক শুধু ইন্টারন্যাশনাল আমি প্ল্যাটফর্ম? ইন্টারন্যাশনাল লোকাল দুটাতেই সমান তালে কাজ করে দুজন মিলে চলছি। কাজ, আপনারা দুজনই তাহলে দুটো প্ল্যাটফর্মে কাজ করছেন। নিজেদের পোর্টফোলিও বা প্রোফাইল তৈরির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলোকে বেশি আপনারা গুরুত্ব দিয়েছিলেন, যার কারণে কাজটা পেতে বেশি মানে আমি বলবো সহজ হয়েছে? আমানুর কোন বিষয়গুলোকে ফোকাস করেছিল? প্রথমত নিশ বেদে আমাদের পোর্টফোলিওগুলি হয়। যদি আমি কন্টেন্ট রাইটিং হই, কন্টেন্ট রাইটিংয়ের পোর্টফোলিও হবে, গ্রাফিক্স হলে গ্রাফিক্স, এসইও হলে এসইওর পোর্টফোলিও। তো সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াস কাজের ডকুমেন্টগুলো আমি সাবমিট করি। আমাদের যে বায়োটা থাকবে সেই বায়োটা খুব রিসার্চ করে, ওখানে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো খুব রিসার্চ করে দেওয়া হয়, যেহেতু সার্চ করলে আমাদেরকে আর্লি পাওয়া যায়। আর হচ্ছে আমাদের প্রোফাইলটার মধ্যে মানে আমাদের যে ক্লায়েন্টের নিড বা ক্লায়েন্টের প্রয়োজনীয়তা সেটা মাথায় রেখে আমরা আমাদের প্রোফাইল বা পোর্টফোলিওটা সাজাই। ওকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে খুব ইজিলি আর্লি আমরা ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারি। যে যেটা সার্চ করে সে আসলে ওই প্ল্যাটফর্মের যাদের প্রোফাইল আছে সেটা খুঁজে নেয় খুব খুঁজে ইজিলি। নেওয়া যায়। সাবা নিজের প্রোফাইলটা কিভাবে করে তৈরি করেছিল?
আমি আমার গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি যে নিশগুলো নিয়ে কাজ করছি, যেমন লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন বা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, তো এই নিশগুলো দিয়ে হচ্ছে আমি আমার প্রোফাইল এবং পোর্টফোলিও দুইটি সাজিয়ে নিয়েছিলাম। এবং অবশ্যই পোর্টফোলিওতে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হয় যে এখানে আমাদের বেস্ট ওয়ার্কগুলো হচ্ছে সাবমিট করতে হয়। যখন আমরা ক্লায়েন্টের কাছে প্রপোজাল দেই বা বিড করি বা ক্লায়েন্টরা হচ্ছে আমাদের প্রোফাইল বা পোর্টফোলিও ঘুরতে আসে, তারা যেন আমাদের কাজ থেকে একটু ভরসা তৈরি হয় যে না, ওদের কাজ ভালো, তো আমরা সেইভাবে হচ্ছে আমাদের বেস্ট ওয়ার্কগুলো সেখানে সাবমিট করি এবং প্রতিটা নিশের মধ্যেই হচ্ছে মানে ভালো ভালো কাজগুলো সাবমিট করার চেষ্টা করি, যেন আমাদের ক্লায়েন্ট যে রিকোয়ার্ড কাজগুলো খুঁজছে তারা যেন আমাদের প্রোফাইল বা পোর্টফোলিও দেখে সেখান থেকে ভরসা করে আমাদের থেকে কাজগুলো অর্ডার করতে পারে এবং আমরাও সেটা সুন্দরভাবে ডেলিভার করতে পারি। ওকে, সো কমিউনিকেশন এখানে খুব বড় একটা ব্যাপার। শুধুমাত্র তো প্রোফাইল তৈরি করলে হবে না, ক্লায়েন্ট যখন নক করবে তখন তো তার সাথে কমিউনিকেশনের প্রয়োজন হয়। কমিউনিকেশনটা কিভাবে করে তাদের সাথে স্মুথলি আপনারা বিল্ড আপ করেছেন? প্রথম বিষয় হচ্ছে ক্লায়েন্টের সাথে সাথে রেসপন্স করাটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা ক্লায়েন্ট খুবই পছন্দ করে থাকে। আমাকে অবশ্যই ক্লায়েন্টের নিডগুলি বুঝতে হবে, নিডগুলি বুঝে তাকে আমাকে অ্যান্সার দিতে হবে। এটা ক্লায়েন্ট আরও বেশি পছন্দ করে থাকেন। আর আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশটার প্রতি আমাদের চর্চা থাকতে হয়, যেটা আমরা ইলার্নিংয়ের একটা পার্টে আমরা হচ্ছে ইংলিশটাও শিখেছি। তো ইংলিশ ইজ মাস্ট ইম্পর্ট্যান্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলে থাকি। সাবার ক্ষেত্রে কমিউনিকেশন নিয়ে কোনো ডিফিকাল্টিস তৈরি হয়েছিল? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হয়নি, কারণ আসলে কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের তো ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টগুলো বুঝতে হয় এবং সেক্ষেত্রে যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, তো আমি প্রথম থেকেই ইংলিশের উপর একটু জোর দিচ্ছিলাম, যেহেতু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে গেলে আমি অবশ্যই তার সাথে ইংলিশে কমিউনিকেট করতে হবে এবং তার সাথে ক্লায়েন্টের যে নিড বোঝাটা, যে উনি কি চাইছে বা কেমন ডিজাইন পছন্দ বা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, এই ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের এই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের 3 মাসব্যাপী কোর্সে আমাদের মেন্টরসরা হচ্ছে আমাদের শিখিয়েছে। তো বলতে গেলে এখানে ইংলিশ অবশ্যই ম্যান্ডেটরি এবং তার সাথে যে ক্লায়েন্ট হ্যান্ডেলের ব্যাপারটা সেটা আয়ত্ত করা জরুরি। আমানুর একটু বলবেন হচ্ছে, যেহেতু আপনি ঢাকার খুব কাছেই, ঢাকাই আমরা বলবো, কিন্তু তারপরেও এই ধরনের অঞ্চলে থেকে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করা কতটা সহজ এবং সম্ভব মনে হয় আপনার জন্য? প্রথমত এখন অনেক সেন্টার আছে। এখন মানে পূর্বে এটা তেমনটা নারায়ণগঞ্জে ছিল না ফ্রিল্যান্সিংটা, বাট এখন খুবই বিস্তার লাভ করেছে। এখন এখন যে কেউ যদি চায় ফ্রিল্যান্সার হতে চায়, তা এসব সেন্টার থেকে ইজিলি শিখতে পারবে। একই সাথে আমাদের নারায়ণগঞ্জের আমার জানা মতে বা দেখার মতে অনেক অসংখ্য ফ্রিল্যান্সার আছে। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সার তো একে অপরকে হেল্প করে থাকে, যে কেউ ওই জায়গাতে হেল্প নিতে পারবে। মানে সব কিছু বলে এখন নারায়ণগঞ্জ আমাদের ফ্রিল্যান্সার হওয়ার মতন উপযোগী একটা পরিবেশ তৈরি হয়েছে। আর কারো যদি ইচ্ছা থাকে, চেষ্টা করে, সে অবভিয়াসলি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবে। সাবাদের অঞ্চলে ফ্রিল্যান্সিং সম্পর্কে অন্যান্যদের কেমন মানে ধারণা এবং কতটা বিস্তার লাভ করেছে? হ্যাঁ, এটা আমি বলবো আগে থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে। যেমন আগে সবাই কনফিউশনের দিক থেকে হচ্ছে অনেকটা পিছিয়ে থাকতো, কিন্তু এখন দেখা যায় আমার আশেপাশে অনেকেই হচ্ছে এটা নিয়ে একটা পজিটিভ ধারণা তৈরি হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে আসলে হয়তো কিছু করা সম্ভব। আর আমার থেকে দেখে যখন আমার ব্র্যান্ডিং আমি করতে শুরু করি বা আমার পরিচিতি বাড়তে শুরু করে, তখন কিন্তু আমার আশেপাশ থেকে আমার জুনিয়ররা অনেকেও আমার থেকে দেখে হচ্ছে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চায় এবং আমি আমার 2 জন জুনিয়রকে আমি যতটুকু জানি বা যতটুকু শিখতে পেরেছি সবটাই দিয়ে হচ্ছে ওদেরকে আমি ট্রেন করেছি। তো এই ব্যাপারটা আমি দেখে ভালো লেগেছে যে এখন আশেপাশে সবাই হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটাকে এখন মানে পজিটিভ ভাবে নিতে শুরু করেছে এবং অনেকেই নিশ্চয়ই আগ্রহ প্রকাশ করছে, তাই না, যে আমরাও করতে চাই। আগামী 2 বছর পরে আমানুর নিজেকে আসলে কোন জায়গাটাতে দেখতে চায়? আসলে সফলতার মাপকাঠি তো শেষ নেই, সফল আমরা আরো বেশি হতে চাই। সেই দিক থেকে বলবো আমি আরো উন্নত মানের, আরো উচ্চ মানের ফ্রিল্যান্সার বা আরো যেসব নিশ নিয়ে আমি এখনো কাজ করিনি সেসব নিশ নিয়ে কাজ করার খুবই ইচ্ছা আছে। একই সাথে আমি আসলে একটা ট্রেনিং সেন্টার খোলার খুবই ইচ্ছে, যারা হয়তোবা আমাদের এসব সরকারি কোর্সগুলোতে পরীক্ষায় টিকতে পারছে না, তারাও খুব মেধাবী, তাদের খুব ইচ্ছা শক্তি আছে, তাদের মেন্টর হিসেবে কাজ করা, ইন্সপায়ার করা, মেন্টর হিসেবে কাজ করা বা তাদেরকে নিয়ে কাজ করা। ওকে, এন্ড সাবার প্ল্যান? আমার প্ল্যান আসলে সেরকমই বলতে গেলে যে আমি 2 বছর পর নিজেকে মানে আরো স্কিলড একজন ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই, একজন স্কিল গ্রাফিক ডিজাইনার হিসেবে দেখতে চাই। বর্তমান সময়ে আসলে কোন কাজের চাহিদাটা সবচেয়ে বেশি, যেটা নিয়ে যদি নতুনরা কাজ করে তাহলে খুব সহজেই তারাও আসলে সফলতার দিকে এগোতে পারবে? অবশ্যই ডিজিটাল মার্কেটিং,
ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার গ্রাফিক্স যে বলেন সেই বিষয়টা চলে আসে। মার্কেটিং এ গ্রাফিক্সটা প্রয়োজন হয়। তো ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করে, ডিজিটাল মার্কেটিং অসংখ্য নিশ আছে, সেই নিশগুলি নিয়ে ফোকাস করলে আমার মনে হয় একজন ফ্রিল্যান্সার ইজিলি তার সাকসেসটা টাচ করতে পারবে। ওকে, অ্যান্ড সাবা? আমার মতে এখন ফ্রিল্যান্সিং তো অনেক কাজই করা যায়, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, তারপর এআই রিলেটেড বিভিন্ন ওয়ার্ক এখন অনেক ডিমান্ডেড। তো আসলে আমার মতে যখন কেউ কোনো কাজ শুরু করবে তার আগে তার রিসার্চ করা উচিত যে সে কোনটার মধ্যে বেশি ইন্টারেস্টেড, এবং সেটা নিয়ে যদি সে প্রপারভাবে সেখানে টাইম স্পেন্ড করতে পারে এবং প্রপার ওয়েতে কাজে লাগাতে পারে, তাহলে আসলে এই যে কোনো কাজটি ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব। একেবারেই শেষের দিকটাতে রয়েছে, নতুনদের জন্য এক লাইন করে আমরা শুনবো। আমানুর, কোনো দিক নির্দেশনা যদি থেকে থাকে নতুনদের জন্য? নতুনদের জন্য অবশ্যই আমাদের একটা ভুল ধারণা থাকে, এক্সপেকটেশনটা আবার নিয়ে আসি যে আমরা চলে আসলাম ডলার কামাচ্ছি। আসলে না, সব কিছুর একটা সময় দরকার হয়, সব কিছুর নিষ্ঠা পরিশ্রমটা খুবই দরকার হয়, এবং অবশ্যই লক্ষ্য। আমরা যদি লক্ষ্যটা স্থাপন করে আমাদের নিষ্ঠা দিয়ে পরিশ্রম করে যাই, তো অবশ্যই একজন মানুষ তার যে কোনো লক্ষ্যে সফল হতে পারবে। তা আমার মনে হয় লক্ষ্যটাকে স্থির করে সেটা প্রতি আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, তো ডেফিনেটলি তরুণ বা যারা আছেন সবাই সাকসেসফুল হতে পারবেন। সাবা? ফ্রিল্যান্সিং এখন অনেকেরই স্বপ্ন। তো আমার মতে ফ্রিল্যান্সিংয়ে আসার আগে অবশ্যই এই মনোভাবটা রাখতে হবে যে এটা এক দুই দিনের জন্য, মানে এক দুই দিনের মধ্যে সফলতা আসবে না, এটা অনেক টাইমের ব্যাপার। যদিও সবার ক্ষেত্রে সেটা সেম হয় না, কেউ তাড়াতাড়ি ইনকাম করতে পারে, কারোর ক্ষেত্রে আবার টাইম অনেক বেশি লেগে যায়। কিন্তু হতাশ হওয়া যাবে না, এবং আমি শুরু করেছি, আমি ইনকাম 1 বছর পরেও করতে পারি, 2 বছর পরেও করতে পারি, সেই মনোভাবটা রেখে এই কাজে আসতে হবে। অনেক অনেক শুভকামনা থাকলো আমানুর এবং সাবা দুজনের জন্যই। নিশ্চয়ই আবারও আমরা আরও অনেক সফলতার গল্প নিয়ে আড্ডা দেব একসাথে এই সফলতার গল্প অনুষ্ঠানে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সফলতার গল্প। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা দুজন খুবই, আমি বলবো, সমসাময়িক মানুষদের কাছ থেকে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প শুনলাম, এবং ফ্রিল্যান্সিং যে কোনো মানুষের জন্য চমৎকার একটি ক্যারিয়ার পাথ হতে পারে সে সম্পর্কে জানানোর জন্যই আমাদের এই আয়োজন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমাদের অতিথিদের সফলতার গল্প। আমরা আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে পরবর্তী পর্বে, শুনবো তাদের কাছ থেকে তাদের জীবনের জার্নি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।